ব্যাখ্যা করতে পারি না। তো সেই জন্য আমাদের রিলেটিভিটি বা জিআর রয়েছে যেটা, সেগুলো আমাদের জানতেই হবে এগুলোকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে রিসার্চের জন্য। তো এবার আসি ফাউন্ডেশন অফ রিলেটিভিটি। তো আমি বললাম যে রিলেটিভিটি একটা থিওরি আইনস্টাইন প্রপোজ করলেন। তো প্রপোজ করার জন্য তো বেশ কিছু জিনিস তিনি হয় ধরেছেন বা ধরে সেটার উপর বেস করে তার থিওরিকে ডেভেলপ করেছেন, সেগুলিকে এখানে বলা হয়েছে পস্টুলেট। তো আইনস্টাইনের যে পস্টুলেটস গুলো ছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তো ফার্স্ট পস্টুলেট ছিল যে দ্য লস অফ ফিজিক্স আর সেম ফর অল অবজারভার মুভিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে যদি বলা হয় যে the same law apply to moving aircraft and stationary land, ধরে নাও যে তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো এবং তোমার বন্ধু সে রকেটে করে পাস করছে পৃথিবীর পাশ দিয়ে। তো তুমি পৃথিবীতে থেকে দাঁড়িয়ে থেকে তোমার যে সমস্ত তোমার সামনে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে বা যে ইভেন্টস গুলো ঘটছে, সেগুলিকে তুমি যে ফিজিক্স এর ল দিয়ে তুমি ব্যাখ্যা করছো, এবং সেই দুটো যদি একটা সেই রকেটের স্পেসক্রাফটের সাপেক্ষে সে যে একটা ইভেন্ট করছে, সেই ইভেন্ট এবং তোমার সাপেক্ষে পৃথিবীতে যে ইভেন্ট করছে, সেখানে কিন্তু দুই জায়গাতে ফিজিক্সের ল, একই ফিজিক্সের ল অ্যাপ্লাই হয়ে থাকে। এটা কিন্তু আইনস্টাইনের ফার্স্ট পস্টুলেটে আইনস্টাইন কিন্তু ধরে নেয়। এবং সেকেন্ড পস্টুলেট যেটা রয়েছে সেটা হলো যে দ্য স্পিড অফ লাইট ইন আ ভ্যাকুয়াম is constant and doesn't depend on the motion of the source or outside. তো আলোর যে গতি সেটাকে ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে ইন ফ্রি স্পেস। তো আলোর যে কনস্ট্যান্ট, আলোর যে গতিবেগ কনস্ট্যান্ট, এটা কিভাবে এলো? আলোর গতিবেগ কম বা বেশি তো হতে পারবে, তাই না? ফ্রি স্পেসে আলোর গতিবেগ এরকম বলার কি কারণ? তো এটার একটা এক্সপেরিমেন্টাল প্রুফ রয়েছে, মাইকেলসন-মোরলে এক্সপেরিমেন্ট। তো মাইকেলসন-মোরলের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারি যে আলোর গতিবেগ কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, কোনো মিডিয়ামের উপরে কোনো কিছু নেই, কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না। যেমন আগের বিজ্ঞানীদের একটা ধারণা ছিল যে কোনো তরঙ্গ, আলো একটা তো তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো তরঙ্গ প্রবাহ হওয়ার জন্য যেমন শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ প্রবাহ হওয়ার জন্য একটা ভাইব্রেশনের মাধ্যমে তরঙ্গ আকারে সেটা কেউ তোমার পাশে কেউ বসে কেউ কথা বলছে এবং তোমার কানে সেটা আছে সেই তরঙ্গ আকারে ভাইব্রেশন আকারে। এটার জন্য কিন্তু তোমার চারপাশে যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে হেল্প করছে সেই শব্দটা শুনতে। অর্থাৎ এই বায়ুমণ্ডল এই শব্দ তরঙ্গকে পরিবহনের জন্য একটা মিডিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে। তো বিজ্ঞানীদের এটা আগে ধারণা ছিল যে সেই রকম আলোর ক্ষেত্রেও হয়তো কিছু হচ্ছে, তো সেটাকে তারা সেই মিডিয়ামটাকে তারা ধরে নিয়েছিল ইথার মিডিয়াম। হয়তো ইথার মিডিয়ামের উপর মাধ্যম করেই আলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তো সেই জিনিসটাই পরে মাইকেলসন-মোরলের এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা যায় যে আলো কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে, আলোর ভেলোসিটি যেটা রয়েছে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট থাকে কমপ্লিটলি মিডিয়ামের উপরে। তো অ্যাস্ট্রোফিজিক্যাল কানেকশন তুমি যদি বলো যে আমরা আলোর স্পিড কনস্ট্যান্ট, তাই তো, সেই জন্যই আমরা কিন্তু বিলিয়ন অফ লাইট ইয়ার দূরে যে সমস্ত তারাগুলো রয়েছে তাদের কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। এই আলোর গতিবেগের এই ধ্রুবক মানের জন্য এটা কিন্তু আমাদের দেখতে সাহায্য করবে। এবং এই স্পেশাল থিওরিটির যে পস্টুলেটস গুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আমরা যে রেডশিপ একটা টার্ম তোমরা পরে যখন কসমোলজি নিয়ে আলোচনা পড়াশোনা করবে তখন রেডশিপ শব্দটার সাথে পরিচিত হবে। তো সেই ক্ষেত্রে এবং ইউনিভার্সাল এক্সপ্যানশনের ক্ষেত্রে এই পস্টুলেটস গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতেই হয়। তো এবার আমি তোমাদের একটা ছোট একটা ভিডিও দেখাবো যেখানে মাইকেলসন-মোরলের এক্সপেরিমেন্টের মাধ্যমে কিভাবে আমরা বলতে পারি যে আলোর গতিবেগ কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করছে না। আমি তোমাদের একটা ছোট একটা ভিডিও দেখাবো।
describes how space and time coordinate change between two observers moving at constant velocity relative to each other. ব্যাপারটা আসলে কি রকম? ধরে নাও যে তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো এবং একটা ফ্রেম, রেস্ট ফ্রেম, পৃথিবীকে তুমি যদি একটা ইনার্শিয়াল ফ্রেমে ধরে নাও, সেই সঙ্গে তোমার এক বন্ধু, সেও ইনার্শিয়াল ফ্রেমে রয়েছে, রকেটে ধরো। তো সে, তুমি পৃথিবীতে স্টিল দাঁড়িয়ে আছে এবং সে রকেটে যাচ্ছে। তো একটা পার্টিকুলার সময় দুজনের ক্ষেত্রে একটা ইভেন্ট, পার্টিকুলার একটা ইভেন্ট, ধরো চাঁদে একটা কোনো একটা ইভেন্ট হলো। তো সেই ইভেন্টকে তোমরা দুজনে অবজার্ভ করবে। তো যেহেতু তোমরা দুইজন দুই জায়গায় রয়েছো, তো তোমাদের দুজনের সেই একই পার্টিকুলার ইভেন্টকে এক্সপ্লেন করার জন্য তোমরা দুই রকম ভাবে এক্সপ্লেন করবে। কেননা তুমি যদি, যে রকেটে রয়েছে সেটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে এবং তুমি পৃথিবীতে স্টিল, ধরে নাও পৃথিবী স্টিল রয়েছে। তো পৃথিবীতে থেকে তুমি যেভাবে চাঁদের ডিস্টেন্স মেজার করে তার একটা পার্টিকুলার একটা কোঅর্ডিনেট সেট করে পার্টিকুলার একটা বলবে যে একটা পার্টিকুলার এই সময়ে আমাদের এই ঘটনাটা ঘটলো চাঁদে, এবং তোমার যে বন্ধু রকেটে করে যাচ্ছে সেও রকেটে অবস্থানরত অবস্থাতে সে একটা পার্টিকুলার ডিস্টেন্স বা মেজার করবে, এক্স ওয়াই জেড একটা সামথিং কিছু একটা বলবে যে এত ডিস্টেন্সে এই ইভেন্টটা হয়েছে এবং এত সময় তার রেসপেক্টে। তো দুইজন দুই রকম স্পেস অ্যান্ড টাইম কোঅর্ডিনেটস দিয়ে সেই পার্টিকুলার একটা ইভেন্টকে এক্সপ্লেন করবো। কিন্তু সেই দুটো আলাদা আলাদা ফ্রেম রয়েছে। কিন্তু আমরা রিলেটিভিটি যে ফার্স্ট পস্টুলেট যেটা আমরা বলেছি যে অল ফিজিক্যাল লস আর ইনভেরিয়েন্ট ফর অল ফ্রেম অফ রেফারেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনের ক্ষেত্রে সেই দুজনের যে ফ্রেম অফ রেফারেন্স রয়েছে সেই দুটোকে আমরা কি করে ব্রিজ করতে পারি, তাদের যে ওই ইভেন্টটাকে এক্সপ্লেন করার জন্য যে তাদের দুজনের যে আলাদা আলাদা স্পেস টাইম কোঅর্ডিনেটস রয়েছে সেটাকে কিভাবে আমরা ব্রিজ করতে পারি এবং তাদের সেই ইভেন্টকে দুজনের পার্সপেক্টিভ থেকেই আমরা সরলীকরণের মাধ্যমে সেই ইভেন্টটাকে এক্সপ্লেন করতে পারি, সেই ব্রিজিং কানেকশনটা তৈরি করে লরেন্স ট্রান্সফরমেশন। পরে আমি তোমাদের ছবি দেখো, সেটা তারও বিষয়টা ক্লিয়ার হবে। তো যেটা আমি বলেছি যে দিস শোজ আ ফিজিক্যাল মিনিং এর মধ্যে বেসিক্যালি দিস শোজ হাউ মেজারমেন্ট অফ স্পেস টাইম ভ্যারি ফর অবজার্ভার ইন রিলেটিভ মোশন। যেটা আমি বললাম যে তোমার বন্ধু যে রকেটে করে ট্রাভেল করছে সে একরকম ভাবে ইভেন্টটাকে, চাঁদে যে ইভেন্টটা হলো সেটাকে এক্সপ্লেন করলো এবং তুমি যেভাবে ইভেন্টটাকে এক্সপ্লেন করবে, তো সেই দুটোকে বেসিক্যালি এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা ব্রিজ করতে পারি। ওকে, তো এই লরেন্স ট্রান্সফরমেশনের আরেকটা ফিজিক্যাল রিলেভেন্স রয়েছে, সেটা হলো যে এই লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে আমরা অ্যাস্ট্রোফিজিক্সে পালসারের সেই পালসার সিগনালে টাইম ডিলেকে মেজার করতে পারি। কিভাবে থিওরিটিক্যালি পালসারের সিগন্যাল আসার একটা পার্টিকুলার সময় থাকা উচিত ছিল এবং আমরা অবজারভেশন যখন করতে হয় সেখানে একটা টাইম ডিলে হয়, সেই ক্ষেত্রে আমরা এই লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে সেই ডিলেটা আমরা কিন্তু মেজার করতে পারি। এছাড়াও আমাদের ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার থেকে যে সমস্ত রিলেটিভিস্টিক জেট নির্গত হচ্ছে সেগুলো স্টাডি করার ক্ষেত্রে কিন্তু লরেন্স ট্রান্সফরমেশনের অভূতপূর্ব ব্যবহার রয়েছে। তো এখানে তোমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ, চারটে ছবি রয়েছে। তো এখন যদি প্রথম ছবিটাতে দেখো, যেটা আমি বললাম যে তুমি ধরো এই ফ্রেমে রয়েছে, এক্স ওয়াই জেড ফ্রেমে রয়েছে এবং পার্টিকুলার এই পয়েন্টে একটা কোনো একটা ইভেন্ট হচ্ছে বা কোনো একটা ইভেন্ট সংঘটিত হয়েছে এবং তোমার একটা ফ্রেন্ড সে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ফ্রেমে রয়েছে এবং সে তোমার সাপেক্ষে ধরে নাও এই ডান দিক, তোমাদের স্ক্রিনের ডান দিক যে বরাবর তোমাদের ধরে নাও একটা এক্স ডিরেকশন এবং এক্স ডিরেকশনে পজিটিভ মিনস, তো এক্স ডিরেকশন পজিটিভ দিকে আছে সেজন্য পজিটিভ সাইন, নেগেটিভ সাইন মিনস উল্টো দিকে। ওকে, তো ভি ভেলোসিটিতে পজিটিভ এক্স ডিরেকশনের দিকে যাচ্ছে। তো তোমার এই যে বন্ধু এখানে থেকে যে এই ইভেন্টটাকে ও ডেসক্রাইব করবে, সে পার্টিকুলার একটা কোঅর্ডিনেট বলবে
যে আমি আমার থেকে এত দূরে আমি সেই ইভেন্টটাকে দেখলাম, এবং আমার ঘড়িতে পার্টিকুলারলি তার হাতে একটা ওয়াচ রয়েছে, এবং সে বললো যে আমার ঘড়িতে এই সময় এই ইভেন্টটা হলো। সেই রকম ভাবে তোমাকে যদি বলা হয় তুমি ইভেন্টের বর্ণনা দাও, তুমিও তখন কিন্তু সিমিলার ওয়েতেই তুমি বলবে যে তোমার থেকে এক্স ওয়াই জেড দূরত্বে একটা পার্টিকুলার সময় টিতে তুমি ইভেন্টটাকে দেখলে। তো তোমাদের এই তোমরা দুজনেই কিন্তু আলাদা আলাদা ফ্রেম অফ রেফারেন্স থেকে এই পার্টিকুলার একটা ইভেন্টকে দেখলে। তো এই পার্টিকুলার ইভেন্টকে আমি কিভাবে কানেক্ট করতে পারি, তোমরা দুজন তো আলাদা আলাদা ফ্রেম থেকে দেখলে, কিভাবে আমরা কানেক্ট করতে পারি, অর্থাৎ যেটা আমি আগে বললাম যে ব্রিজ কি করে করতে পারি, তো সেইটা আমরা লরেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে পারি, এবং সেটা তার ইকুয়েশন ফর্মুলা এটা। আমি এখানে তোমাদের কোনো ডেরিভেশন দেখাচ্ছি না, আশা করি তোমরা তোমাদের যখন কোর্স করবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তখন তোমরা এতে ফুল ডেরিভেশনস গুলো করবে, তো আমি জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটাই তোমাদের শো করছি। তো এইরকম টি প্রাইম ফ্রেম এবং এক্স প্রাইম ফ্রেম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম ফ্রেমে যে ইভেন্টটা হচ্ছে সেইটা আমি এই ফ্রেমে থেকে আমি বলে দিতে পারি, এই ফ্রেমে যে এক্স ওয়াই জেড এর যে ডাটাগুলো রয়েছে সেই ডাটা দিয়ে আমি বলতে পারি যে এই ফ্রেমে যে ইভেন্টটাকে দেখেছে সে কত কত কোঅর্ডিনেটে সেই ইভেন্টটাকে দেখতে পেয়েছে। যদি আমার কাছে এক্স এর ডাটা থাকে, এক্স ফ্রেমের ডিস্টেন্সের ডাটা থাকে, তাহলে আমি কিন্তু এখানে টি প্রাইমের কত সময়ে এখান থেকে মেজার করেছে ইভেন্টটা সেটা কিন্তু সম্পর্কে আমি তথ্য প্রদান করতে পারি। এবং এই ফ্রেমে যে এক্স প্রাইম কত রয়েছে সেটা কিন্তু আমি এই ফ্রেমের টি থেকে অর্থাৎ টাইম থেকে কিন্তু আমি বলে দিতে পারি যে এই ফ্রেমে থাকাকালীন সে কত ডিস্টেন্সে সেই ইভেন্টটাকে ঘটতে দেখেছে। তো বেসিক্যালি লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো কানেক্ট করতে পারি দুটো ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম রয়েছে সেই দুটো আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেম থেকেও কোনো একটা ইভেন্টকে আমরা এক্সপ্লেন করতে পারি। তো সিমিলারলি তুমি যদি দেখো যে এখানে এই একই জিনিস জাস্ট দেখছো যে এফ ফ্রেম যেখানে তুমি ছিলে সেখানে তুমি ফিরছিলে এবং তোমার যে বন্ধু সে ভিভেলোসিটিতে মুভ করছিল। এবার সেই ক্ষেত্রে উল্টো ব্যাপারটা যদি ঘটে যে তুমি তোমার বন্ধু স্থির এবং তুমি তার থেকে উল্টো দিকে যাচ্ছ, তো আমি আগে বলেছিলাম যে এই দিকটা যদি তুমি পজিটিভ এক্স ডিরেকশন হবে, এই দিকটা তোমার নেগেটিভ এক্স ডিরেকশন, সেই জন্য ভি এর সামনে একটা নেগেটিভ সাইন। তো সেই ক্ষেত্রেও আমি এই ফ্রেম থেকে যে ইনফরমেশন গুলো আমি গ্যাদার করতে পারবো সেই ইনফরমেশন দিয়ে আমি এই ফ্রেমে থেকে তুমি যে অবজারভেশন করবে সেইটাকে আমি বলে দিতে পারবো। কারণ এই ফ্রেমে অর্থাৎ প্রাইম ফ্রেমে থেকে যদি আমি প্রাইমারি ইনফরমেশন গুলো ব্যবহার করে থাকি তাহলে তোমার এই ফ্রেমে মানে তোমার ফ্রেমে আমি ইনফরমেশন গুলো কিন্তু বলতে পারি। এইভাবে এই লরেন্স ট্রান্সফরমেশন অর্থাৎ এই ইকুয়েশনস গুলো দিয়ে আমরা কানেক্ট করতে পারি দুটো ইনার্শিয়াল ফ্রেম থেকে একটা ইভেন্ট ঘটার সম্পূর্ণ ডিটেইল। তো এবার আসি যে পালসারের টাইম ডিলে। তো পালসারের টাইম ডিলে বেসিক্যালি যে এই যে অবজারভেশনাল যে ব্যাপারটা রয়েছে এবং থিওরিটিক্যাল যেটা স্ট্যান্ডার্ড যেটা থিওরি যেটা আমাদের সাজেস্ট করে, স্ট্যান্ডার্ড পালস প্রোফাইল যেটা হওয়া উচিত সেটা এইরকম, কিন্তু অবজারভেশন করতে গিয়ে দেখা যায় যে এই যে পিকের মধ্যে একটা গ্যাপ আসে এবং এই গ্যাপ বা ডিলে এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায়, মানে এই জিনিসটা কেন হচ্ছে এবং সেটার ব্যাখ্যাটা আমরা দিতে পারি যে ডিলেটার, সেটা কিন্তু আমরা এই লরেন্স ট্রান্সফরমেশন থেকেই একমাত্র এটা সঠিক ব্যাখ্যা দিতে পারি। তো এই জন্য লরেন্স ট্রান্সফরমেশন জানাটা আমাদের খুবই দরকার। নেক্সট ভিজুয়ালাইজেশন একটা ছোট একটা ভিডিও রয়েছে।
করি লরেন্স ট্রান্সফরমেশনের বিষয়টা তোমাদের কাছে খানিকটা হয়তো ক্লিয়ার হয়েছে। তো এবার পরবর্তী যে আমরা টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো স্পেস টাইম ফেব্রিক যেটা রয়েছে। তো স্পেস টাইম ফেব্রিকটা আসলে কি? তো স্পেস টাইম ফেব্রিকটা হলো একটা 4 ডাইমেনশনাল ফেব্রিকের একটা ইমাজিনেশনারি পার্ট। এখানে 3টি স্পেশাল ডাইমেনশন আছে, এক্স ওয়াই জেড এবং টাইম। টাইমকেও এখানে একটি কোঅর্ডিনেট হিসাবে কনসিডার করা হয়ে থাকে, সেইটা মিলিয়ে একটা স্পেস টাইম মার্ক করেছে। আর একটা কিওয়ার্ড তোমাদের এখানে ব্যবহার হয়ে থাকে, সেটা হলো একটা ওয়ার্ল্ড লাইন। তো ওয়ার্ল্ড লাইনটা কি? যে পার্ট টু স্পেস টাইম দ্যাট রিপ্রেজেন্ট অ্যান অবজেক্ট হিস্ট্রি। অবজেক্ট হিস্ট্রি মিনস তোমার সেখানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, সেই ব্যাপারটাকে ওয়ার্ল্ড লাইনের মাধ্যমে আমরা সুন্দর করে দেখাতে পারি এবং আমি তোমাদের পরে সেটা দেখাবো কিভাবে হচ্ছে। তো এই স্পেস টাইম ফ্রেমওয়ার্ক যে অ্যাপ্লিকেশন বা এই কনসেপ্টটা, এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল যে বেন্ডিং, সেই জিনিসটাকে কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। এবং এই স্পেস টাইম ফেব্রিকের এই কনসেপ্ট দিয়েই আমরা অরবিটাল মোশন অফ প্ল্যানেট, স্টার এগুলো কিন্তু বলতে পারি। তো সেই ক্ষেত্রে স্পেস টাইম ফ্রেমওয়ার্কের যে কনসেপ্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে স্পেস টাইম ফেব্রিকের তোমাদের সিম্পলি বেসিক ভিডিওটা হয়তো তোমরা সকলেই দেখেছো, যে এই যে চাদরটা যদি বলা হয় যে এটা একটা স্পেস টাইম ফেব্রিক রয়েছে, এবং এই যে বলটা যে দেখাচ্ছে এটা একটা কোনো ভারী অবজেক্ট, মাসযুক্ত একটা অবজেক্ট, এবং সেটা যখন এই স্পেস টাইম ফেব্রিকে অবস্থান করছে, এই পার্টিকুলার একটা মাসের কারণে এই স্পেস টাইম ফেব্রিককে ও কিছুটা বাঁকিয়ে দিচ্ছে। ওকে, তো তোমাদের ক্ষেত্রে যে যেটা বললাম যে গ্র্যাভিটেশনাল লেন্সিং, এটা আমি কালকে আবার ডিসকাস করব। আমি তো একবার বলে রাখছি যে স্পেস টাইম ফেব্রিকের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তোমরা বলতে পারো গ্র্যাভিটেশনাল লেন্সিং এর ক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। তো ধরে নাও এটা একটা বিমাস অবজেক্ট, এবং এর সামনাসামনি তুমি হয়তো আছো এবং তুমি অবজার্ভ করছো, দেখতে পাচ্ছ যে এরকম অবস্থায়, এরকম জায়গায় একটা স্টার আছে। ওকে, তুমি সেটা অবজার্ভ করছো। আর তুমি যদি এটা একটা সরলরেখা টানো এবং তুমি এখান থেকে দাঁড়িয়ে তুমি অবজার্ভ করছো যে এরকম একটা জায়গায় একটা অবজেক্ট রয়েছে, সেটা কিন্তু এই সরলরেখাটা যদি এই বরাবর যায় সেটা খানিকটা উপরে বা সাইডে, তুমি যদি বলো তুমি 3D ভিজুয়ালাইজেশন করো, তুমি একটু যদি অ্যাজিউম করো ব্যাপারটাকে, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে এখান থেকে যে ইভেন্ট, যে ব্যক্তিটা তুমি যেখানে তুমি অবজার্ভ করছো সেই স্টারের আলোটা এখান থেকে আসছে। কিন্তু প্রকৃতপক্ষে তুমি যদি সেটাকে খুব লেন্সিং ভালোভাবে অবজার্ভ করো বা তুমি সেখানে লেন্সিং এফেক্টটাকে তুমি যদি অ্যাপ্লাই করো, তখন তুমি দেখবে যে কোনো আলো হয়তো তোমার এই লাইন বরাবরই সেই হেভি অবজেক্টের পেছন থেকেই আসছে, কিন্তু লেন্সিং এর কারণে, অর্থাৎ এই যে হেভি মাসের কারণে যে তোমার স্পেস টাইমে যে কার্ভ সৃষ্টি হয়েছে, কার্ভের ফলে তোমার মনে হচ্ছে যে আলোটা এখান থেকে আসছে, কিন্তু এই অবজেক্টের এই পেছন থেকেই কোন একটা তারার সেই আলোটা আসছে। এই যে আলোর যেখানে একটা বাঁক সৃষ্টি হচ্ছে এই স্পেস টাইম ফেব্রিকের বেন্ডিং এর কারণে, সেই এই কনসেপ্টটাই কিন্তু তোমাদের অ্যাপ্লাই হয়ে থাকে সেই গ্র্যাভিটেশনাল লেন্সিং এর ক্ষেত্রে। ওকে, তো ভিডিওটা তোমরা হয়তো দেখেছো, আমি ভিডিওটা পুরোটা দেখালাম না। এবার কি দেখা যাচ্ছে? হ্যালো?
হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বললাম ওয়ার্ল্ড লাইনে ব্যাপারটা, সেটা তোমরা যদি এই ভিডিও থেকে তোমাদের সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো যেটা আমি বললাম যে ওয়ার্ড লাইনের যে কনসেপ্টটা রয়েছে, ওয়ার্ড লাইনের কনসেপ্ট দিয়ে আমরা কোনো অবজেক্টের হিস্ট্রিকে বলতে পারি। তো সেটা হলো এখানে যদি কোনো একটা ইভেন্ট, সেটা হলো যেটা বললো যে প্রেজেন্ট, এবং এর সামনে এটা হলো সেই ওয়ার্ড লাইনের, এবং সামনে তোমার যেটা রয়েছে সেই এরিয়াতে ফিউচার, এবং এই মানে সেটা হলো তুমি সেই অবজেক্টের পাস্ট। তো এবার আসি লেন্থ কনস্ট্রাকশন। তো লেন্থ কনস্ট্রাকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা হলো যে লেন্থ কনস্ট্রাকশন মিন্স যে লেন্থ কনস্ট্রাকশন একটা ফেনোমেনা যেখানে the length of an object of moving relative to an observer appears shorter along the direction of the motion. অর্থাৎ তুমি ধরে নাও, তুমি আবার সেই ধরে নাও ব্যাপারটা রয়ে গেল যে তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো এবং তুমি তোমার কাছে থাকা একটা স্কেল দিয়ে কোনো একটা খাতার দৈর্ঘ্য মাপলে, হয়তো দৈর্ঘ্য বরাবর মেপে তোমার হয়তো হলো 15 সেন্টিমিটার। সেই জিনিসটাই, সেই মাপটাই তোমার কোনো এক বন্ধু, সে ধরো রকেটে করে যাচ্ছে, সেই সেই যে দৈর্ঘ্য মাপার যে ব্যাপারটা, সেই যদি তার ফ্রেম অফ রেফারেন্স সেই দৈর্ঘ্যটা মেজার করতে যায়, সেখানে দেখা যাবে যে সে যেই ডিরেকশনে যাচ্ছে সেই দিক বরাবরে সেই দৈর্ঘ্যটা খানিকটা শ্রিঙ্ক করে গেছে। তো এই চেঞ্জ অফ দ্য লেন্থটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কনসেপ্টটা আমাদের কাছে হলো লেন্থ কনস্ট্রাকশন, এবং লেন্থটা বেসিক্যালি কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এই লেন্থ কনস্ট্রাকশনটা আমরা দেখাতে পারি এই ফর্মুলা দিয়ে। তো লেন্থ কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার এল নট যেটা এখানে ব্যবহার হয়েছে, এটা কিন্তু রুট ওভার রয়েছে। তো এল নট হলো তোমার প্রপার লেন্থ মেজার ইন অ্যান অবজেক্ট রেস্ট ফ্রেম,
অর্থাৎ স্টেশনারি রুলারের ক্ষেত্রে মানে স্টেশনারি যে পৃথিবীতে যে রয়েছে এবং সে যে মেজারটা করলো, এবং এল হলো কন্ট্রাক্টেড লেন্থ অবজার্ভড when অবজেক্ট মুভস at velocity v, মানে যে মুভ করছে তার রেসপেক্টে লেন্থ, এবং ভি হলো স্পিড অফ দ্য অবজেক্ট রিলেটিভ টু দ্য অবজারভার, এবং সি স্পিড অফ লাইট। তো লেন্থ কন্ট্রাকশনের অ্যাস্ট্রোফিজিক্স এর যে অ্যাপ্লিকেশন সেটা হলো পার্টিকেল ফিজিক্স এর ক্ষেত্রে লেন্থ কন্ট্রাকশনটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হয় বা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট রয়েছে, যেটা হলো হাই এনার্জি পার্টিকেলস যেগুলো রয়েছে সেগুলো হাই এনার্জি পার্টিকেলস গুলো খুব রিলেটিভিটি স্পিডে ট্রাভেল করে থাকে। তো সেই ক্ষেত্রে মিউনের ক্ষেত্রে লেন্থ কনস্ট্রাকশন এবং টাইম ডাইলেশন দুটোরই অ্যাপ্লিকেশন হয়ে একটা এক্সাম্পল রয়েছে, সেটার আমি পরে সেই এক্সামটা পুরো স্টেপ বাই স্টেপ ডিসকাশন করব। তো জাস্ট আমি একটা জিনিস শুনতে চাই যে টাইম বাউন্ড কতটা, 1 ঘন্টা না 1.5 ঘন্টা, টাইম বাউন্ড কতটা আমার ঠিক জানা নেই। কিছুটা ধরো আরো মোটামুটি 20 মিনিট মতো 15-20 মিনিট টাইম নিতে পারো, নাহলে আমাদেরকে মানে কালকে এটা আর কি একটু জানাতে হবে। বেশ বেশ, তো 15 মিনিট না 15 মিনিট নিয়ে তারপরে আমরা একটু কোশ্চেন আনসার, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আজকের মতো চলে যাবো। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, তো কসমিকের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেখানে লেন্থ কন্ট্রাকশনের সাথে টাইম ডাইলেশনেরও অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাবে। তো লেন্থ কন্ট্রাকশনটা আসলে কি, জাস্ট আমি এখানে এক্সাম্পলটা এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো যে মানে এটা যদি একটা এস ফ্রেম যদি ধরো, এস ফ্রেমের ক্ষেত্রে কোন একটা অবজেক্টের লেন্থ যেটা মাপলে আমি যেটা বললাম যে ওয়াই ফ্রেমের ক্ষেত্রে যেটা ভি ভেলোসিটিতে মুভ করছে তার ক্ষেত্রে তোমার একটা ডিফারেন্ট লেন্থ পাবে। ওকে, সেটা কিন্তু এই লেন্থ এবং এই লেন্থ কমপ্লিটলি আলাদা, এবং সেইটা কোন ফর্মুলা দিয়ে তারা কোরিলেট করছে সেটা হলো এই ফর্মুলা দিয়ে। তো আরেকটা জিনিস আমি যেটা বললাম যে the length of an object moving relative to an observer appears shorter along the direction of the motion. এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে যে শর্টারটা কোন দিকে হচ্ছে, along the direction of the motion, অন্যদিকে কিন্তু হবে না। সিম্পলি এই যে বাস্কেট বলটা তোমরা দেখতে পাচ্ছ এবং নিচের লাইনটা কি দেখা যাচ্ছে, v = 0, এখানে v = 0 আছে। ওকে, তো v = 0 তে এর শেপ এরকম রয়েছে আর বলটা এই সাইডে মুভ করছে এবং তার ভেলোসিটি যখন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বলটার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে শ্রিঙ্ক করছে, এই ডিরেকশন বরাবরই শ্রিঙ্ক করছে, মানে এই যে লেন্থটা এই লেন্থটাই কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, কারণ ডিরেকশনটা তোমার কিন্তু এই দিকে, কারণ এইদিকে বলটা মুভ করছে। তোমার এই দিক বরাবর কিন্তু তোমার কোনো চেঞ্জ নেই, এই দিক বরাবর কিন্তু তোমার সব ক্ষেত্রেই কিন্তু দৈর্ঘ্য বা ব্যাস যদি বলো ব্যাস কিন্তু তোমার সেম আছে। অর্থাৎ তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে লেন্থ কন্ট্রাকশনটা তোমার ডিরেকশনের দিকেই হবে, ডিরেকশনের অন্য কোনো দিকে তোমার চেঞ্জটা লেন্থ কন্ট্রাক্ট সেটা কিন্তু হবে না। ওকে, তো এবার আসছে টাইম ডাইলেশনের ক্ষেত্রে। তো টাইম ডাইলেশনটা আসলে কি, টাইম ডাইলেশনটা আসলে বেসিক্যালি স্লোয়িং ডাউন অফ টাইম ওই অবজেক্ট or an object is moving relative to an observer. Similarly যেরকম তোমাদের লেন্থ কন্ট্রাকশনের ক্ষেত্রে যেরকম লেন্থ এর একটা চেঞ্জ হলো তোমার রেস্ট ফ্রেম এবং মুভিং ফ্রেমের ক্ষেত্রে, সেই রকমই রেস্ট ফ্রেম এবং মুভিং ফ্রেমের ক্ষেত্রেও টাইমেরও একটা চেঞ্জ হয়। টাইমের চেঞ্জ নেই, টাইম স্লো হতে থাকে মুভিং অবজারভারের ক্ষেত্রে। তো সেই বিষয়টা রয়েছে তোমার টাইম ডাইলেশন, যেখানে টাইম ডাইলেশনের ফর্মুলাটা হলো del t = del t naught by √1 - v²/c², যেখানে del t naught হলো প্রপার টাইম and del t টাইম ইন্টারভ্যাল observed by the stationary observer, এবং v হলো স্পিড of the object relative to the observer এবং speed of light। তো টাইম ডাইলেশন তো বুঝলাম, তো টাইম ডাইলেশনের অ্যাপ্লিকেশন কি? টাইম ডাইলেশনের অ্যাপ্লিকেশন আমাদের ডেইলি লাইফে প্রচুর হয়।
জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়। তো জিপিএস সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে স্যাটেলাইট যেগুলো আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে সেগুলো খুব হাই স্পিডে ঘোরে। যেমন আইএসএস এর স্পিড যতদূর সম্ভব 18,000 কিলোমিটার/সেকেন্ড, তাই না গৌরব স্যার? হ্যালো, অ্যারাউন্ড 80,000। এরকম তো খুবই হাই স্পিড। তাই হাই স্পিডে যখন ট্রাভেল করছে সেইখানে কোন একটা পৃথিবীতে যা হচ্ছে সেই জিনিসটাকে সে যখন অবজার্ভ করছে সেখানে তার সেই যে সময়ে সেই জিনিসটাকে অবজার্ভ করছে বা তার কাছে যে ঘড়ির সাপেক্ষে সে ইভেন্ট গুলোকে বা ডাটা গুলোকে প্রসেস করছে, সেই ডাটা আমাদের এখানে রিয়েল টাইমে আমরা যদি পেতে যাই তাহলে কিন্তু এই টাইম ডাইলেশনের কারণে আমরা যদি ইনস্ট্যান্ট যদি সেই ডাটাগুলো চাই, টাইম ডাইলেশন এফেক্ট যদি আমরা পুরোপুরি ভাবে ডিনাই করে দিই তাহলে আমরা কিন্তু ভুলভাল ডাটা পাবো। অর্থাৎ এই যে টাইম ডাইলেশন বা ওই যে মুভিং যে স্যাটেলাইটটা রয়েছে সেটার জন্য যে এটা যে অবজার্ভ করছে সেখানে যে টাইমের একটা শর্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা যদি টাইম ডাইলেশনের কনসেপ্টটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওই শর্ট টাইমের জন্য আমরা এখানে কোনো যে টাইম এস্টিমেট যেটা আমরা গুগল ম্যাপের মাধ্যমে করতে পারি সেই জিনিস কিন্তু সঠিকভাবে করতে পারবো না। তো সেই জন্য আমাদের কিন্তু এই টাইম ডাইলেশনের কনসেপ্টটা কিন্তু জিপিএস সিস্টেম ব্যবহার হয় এবং আমরা সঠিক তথ্য প্রায় অনেক অ্যাকুরেসির সাথে আমরা কিন্তু সঠিক রিয়েল টাইম ডাটা কিন্তু পেয়ে থাকি গুগল ম্যাপের মাধ্যমে। এই টাইম ডাইলেশনের কনসেপ্টটা কিন্তু এই সেই স্যাটেলাইট গুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এবং তোমরা আরেকটা দেখতে পারো যে ব্ল্যাক হোলের ক্ষেত্রে মানে বেসিক্যালি ব্ল্যাক হোলের কাছে কিন্তু এক্সট্রিম লেভেলের গ্র্যাভিটেশনাল পুল থাকে ব্ল্যাক হোলের জন্য, কারণ ব্ল্যাক হোল খুব হেভি মাস সম্পূর্ণ। তো সেটার জন্য সেখানেও গ্র্যাভিটেশনাল পুলের জন্য সেখানে কিন্তু টাইম ডাইলেশনের কনসেপ্ট একটা রয়ে যায়। এবং তোমরা ইন্টারস্টেলার মুভি দেখেছো, রাইট? ইন্টারস্টেলার মুভি দেখেছো তো তোমরা? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, তো ইন্টারস্টেলার মুভিতে দেখেছো ওই কুপার সেই যে প্ল্যানেটে গিয়েছিল সেখানে বলছিল যে সেখানকার 1 ঘন্টা পৃথিবীর 7 ঘন্টার সমান, তাই না? তো এই জিনিসটা কিভাবে হচ্ছে? এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ এই টাইম ডাইলেশন কনসেপ্টটা যেটা রয়েছে এটা কিন্তু সেখানে অ্যাপ্লাই হচ্ছে। এই টাইম ডাইলেট হচ্ছে সেই জন্যই কিন্তু সেখানে ওই টাইম ওখানে 1 ঘন্টা এবং পৃথিবীতে সেটা 7 ঘন্টার 7 বছরের সমান, মানে এতটা গ্যাপ তৈরি হয়েছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করছে টাইম ডাইলেশনের জন্য এবং এগুলো এক্সপ্লেন আমরা কিন্তু টাইম ডাইলেশন দিয়ে করতে পারি। তো টাইম ডাইলেশন জিনিসটা কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন কাজ করবে এগুলো নিয়ে তখন কিন্তু খুবই দরকার। নেক্সট টাইম ডাইলেশনের একটা ছোট্ট একটা 1 সেকেন্ড, সরি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো আমি জাস্ট একটা ছোট্ট একটা ক্লিপ দেখাবো যে টাইম ডাইলেশনটা তোমার কি করে হচ্ছে, এটা খুব ভালোভাবে বুঝতে পারবে এটা একটা। এই দেখো যে মুভিং ক্লক যেটা রয়েছে, মুভিং ক্লক যখন জিরো, যখন টাইম এবং মুভিং ক্লকের ভেলোসিটি যখন যে স্যাটেলাইটে রয়েছে এবং সে যদি তোমার ভেলোসিটির সঙ্গেই চলছে, পৃথিবী যেভাবে পৃথিবীতে তোমার যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির সাথে চলছে, আপনার ভেলোসিটি যখন সি রয়েছে মুভিং ক্লকে, সেই সময়ের ক্ষেত্রে কি হচ্ছে যে জ্যাক এবং জিন দুজনে দুটো বল উপরে ছড়লো এবং একই সময় দুজন কিন্তু সেই একই সময় তাদের যদি দেখো টাইম ক্লক রিডিং, তো দুজনের ক্ষেত্রে কিন্তু 8 সেকেন্ড করে রয়েছে। কিন্তু এইবার ধরো যে যে রকেটে করে ট্রাভেল করছে তার ভেলোসিটিটা খানিকটা বাড়িয়ে দাও, 0.2c বা 0.42c, ধরে নাও যে তার
ভেলোসিটি 0.242c। সেই ক্ষেত্রে তুমি যদি এই দুটো ইভেন্টকে অবজার্ভ করো এবং তাদের ক্লক রিডিংটা তুমি যদি এখান থেকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে টাইম ডাইলেশনটা কিভাবে হচ্ছে, কিভাবে টাইমটা স্লো ডাউন হচ্ছে এবং কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো যে এটা শো করি, এখানে দেখো যে এখানে জ্যাকের যে ক্লক রেকর্ড যেটা রয়েছে 8.80 সেকেন্ড এবং জিলের যে ক্লক রেকর্ড যেটা রয়েছে 8 সেকেন্ড। অর্থাৎ যে মুভ করছিল তোমার রিলেটিভিস্টিক ভেলোসিটিতে তার ক্ষেত্রে সময়টা কিন্তু কম হলো, একবার বলটা গিয়ে ফিরে আসার ক্ষেত্রে যে সময়টা হলো সেটা কিন্তু 8 সেকেন্ড হলো। কিন্তু জ্যাকের ক্ষেত্রে যে পৃথিবীতে ছিল, স্টেশনারি ফ্রেমে ছিল, তার ক্ষেত্রে কিন্তু ক্লক রিডিংস হলো এই যেই সময়ে জিল একবার বলটাকে থ্রো করে পেল সেই সময় তার ক্লক রিডিংস হয়ে গেল 8.80 সেকেন্ড এবং তার একবার কমপ্লিট করে খানিকটা উপরে উঠে গেছে। তো এইটাও কিন্তু তোমার টাইম ডাইলেশনের জন্যই এখানে জ্যাক যেহেতু রিলেটিভিস্টিক ভেলোসিটিতে মুভ করছে, সরি জিল যেহেতু রিলেটিভিস্টিক ভেলোসিটিতে মুভ করছে এবং তার ক্ষেত্রে কিন্তু এই যে টাইমের যে শ্রিঙ্ক হয়ে যাওয়াটা বা যেখানে শর্টার টাইমটা সেটা কিন্তু এই রিলেটিভিস্টিক ভেলোসিটির কারণেই কিন্তু সম্ভব হচ্ছে। ওকে, তো এটাকে যদি স্কিম্যাটিক ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখো, সিম্পলি জ্যাকের ক্ষেত্রে বলটা এদিকে গেলে আবার একবার এদিকেও ক্যাচ করলো, বাট জিলের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছিল যে বলটা এখানে যখন থ্রো করলো উপর দিকে পুরো ফ্রেম ধীরে ধীরে মুভ করছে এবং জিল যখন এই পজিশনে গেল তখন সে বলটাকে ক্যাচ করলো এবং তার সময় হলো হচ্ছে তোমার 8 সেকেন্ড, কিন্তু জ্যাকের ক্ষেত্রে সেই সময়টা হয়ে গেলো 8.80 সেকেন্ড। এটাই কিন্তু টাইম ডাইলেশনে তুমি যদি বলো একটা ভিজুয়ালাইজেশন তোমরা কনসেপ্টটা গেইন করতে পারো। নেক্সট আসি মিওনের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। মিওনের ক্ষেত্রে কি হচ্ছে যে মিওন হলো একটা হাই এনার্জি রিলেটিভিস্টিক পার্টিকেল এবং মিওনের যে এখানে আমরা যেটা পৃথিবীতে যে মিওনকে অবজার্ভ করে থাকি দেখো সেটা অনেক সময় হাই এনার্জি কসমিক রে এবং প্রোটনের ফ্লো যখন আমাদের অ্যাটমসফিয়ারে হিট করছে, বাইরে থেকে বিভিন্ন ডিস্টেন্স বিভিন্ন সোর্স থেকে আসছে যে কসমিক রে, সেই অ্যাটমসফিয়ারে যখন হিট করছে, হিট করার পরে তার বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে সে মিওন প্রোডাকশন করছে। তো এই মিওন প্রোডাকশনের ক্ষেত্রে তুমি যদি ধরে নাও যে তোমার ভূমি থেকে 10⁴ মিটার উচ্চতায় সে মিওনটা রয়েছে এবং সেখান থেকে সে যাত্রা শুরু করলো এবং তুমি এখানে একটা গ্রাউন্ড লেভেলে তুমি একটা ডিটেক্টর বসিয়ে দিলে। ওকে, গ্রাউন্ড লেভেল ডিটেক্টর তুমি এখানে ক্লাউড চেম্বার ব্যবহার করতে পারো ডিটেক্ট তার পাথ বা ট্র্যাজেক্টরি ট্র্যাক করার জন্য। তো তুমি এখানে তার যে এই ডিস্টেন্সটা মানে 10⁴ মিটার বা 10 কিলোমিটার ট্রাভেল করার জন্য সিম্পল তুমি যদি এখানে একটা ফর্মুলা লাগাও S=VT এবং মিওনের যে ভেলোসিটি যেটা রয়েছে সেটা হলো তোমার 0.98t, আলোর ভেলোসিটির 0.98 গুণ। তো সেখানে S=V and T যদি অ্যাপ্লাই করো সেখানে তুমি কতটা সময় লাগবে সেই 10⁴ মিটার থেকে তোমার 0 মিটারে আসতে মানে ভূমিতে আসতে এই টাইমটা যদি মেজার করো এবং তুমি যদি তার হাফ লাইফ মেজার করো, যে মিওনের সাধারণত হাফ লাইফ কত হয়, প্রায় 1.56 মাইক্রোসেকেন্ডের মতো মিওনের হাফ লাইফ হয়ে থাকে। তো সেইটাকে তুমি যদি এই টোটাল টাইম কভার করতে মিওনের যে হাফ লাইফের যে ক্যালকুলেশনটা হবে যে প্রায় তোমার হয়ে যায় 1.8 হাফ লাইফ এবং সার্ভাইভাল রেটস হয়ে থাকে প্রায় 0.26 into 10⁻⁻⁶। এটা পিওরলি ম্যাথমেটিক্যাল, তুমি সিম্পল ম্যাথমেটিক্স রয়েছে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে প্রায় 0.3 এত সংখ্যক মিওন from 1 মিলিয়ন মিওন আমরা ডিটেক্ট করতে পারি। মানে তোমার এখানে যদি 1 মিলিয়ন মিওন যদি এই 10⁴ মিটার উচ্চতায় থেকে থাকে এবং এই ট্রাভেল করার পর আমরা মাত্র তার হাফ লাইফ ক্রস করে মিওন চেঞ্জ হয়ে গিয়ে
আমরা মাত্র মিউনকে ডিটেক্ট করার আমাদের যে সম্ভাবনা বা সার্ভাইভাল রেট হতে পারে সেটা মাত্র 0.3%, সরি পয়েন্ট অনলি 0.3, এত পরিমাণ আমরা কিন্তু মিউন পেতে পারি। কিন্তু আদৌ তা হয় না, এটা আমি ধরে নিয়েছি প্রথমে যে এটা একটা কিন্তু নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে। বাট সিমিলারলি যদি আমরা একটা রিলেটিভিস্টিক কেস ধরে নিই এবং আমি ধরে নিচ্ছি যে তুমি এখানে তুমি এখানে থেকে ওই ক্লাউড চেম্বারের মাধ্যমেই কমপ্লিট সিস্টেমটাকে তুমি অবজার্ভ করছো এবং তোমার মিওয়ানও রয়েছে, 10^4 রয়েছে, সবচেয়ে সেম রয়েছে। বাট এখানে তুমি একটা লরেন্স ফ্যাক্টর তুমি একটা অ্যাড করলে 5, কারণ তোমার এখানে একটা টাইম ডাইলেশন হচ্ছে যদি তুমি রিলেটিভিস্টিক কনসেপ্ট অ্যাপ্লাই করো। এই কারণে তো মিওন তো তোমার রিলেটিভিস্টিক ভেলোসিটিতে মুভ করছে, রাইট? আর আমি এখানে রিলেটিভিস্টিক কেস তো ধরে নিয়েছি, কারণ নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে তোমার গামা ছিল না, কিন্তু রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে তোমাকে গামা ধরতে হবে এবং সেখানে একটা তোমার টাইম ডাইলেশন হচ্ছে। তুমি যদি আর্থ বেস অবজারভার হয়ে থাকো এবং তুমি পৃথিবী থেকে দাঁড়িয়ে তুমি মিওনকে অবজার্ভ করছো, সেই ক্ষেত্রে তুমি পূর্বের যে আমরা ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশন তুমি যদি করো রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে সার্ভাইভাল রেট যেটা রয়েছে 49,000 আউট অফ 1 মিলিয়ন মিওনকে তুমি গ্রাউন্ডে ডিটেক্ট করতে পারবে। এটা কমপ্লিটলি কিন্তু আর্থ বেস অবজারভারের ক্ষেত্রে। এবং তোমার এখানে যেটা হলো টাইম ডাইলেশন দিয়ে তুমি কিন্তু এটাকে পুরো ক্যালকুলেশনটা করলে এবং পরে তুমি দেখতে পারলে যে পুরো 50,000 মিওনকে তুমি এখানে ডিটেক্ট করলে। সিমিলারলি তুমি যদি মিওন বেস অবজারভার হও বা ধরে নাও যে তুমি মিওনের উপর বসে আছো, মিওনের উপরে বসে থেকে তুমি এখন অবজার্ভ করছো, তো তুমি এখানে দেখতে পাবে মিওনের উপরে বসে থেকে তুমি যখন নিজেই যখন রিলেটিভিস্টিক মিওনের উপর বসে থেকে রিলেটিভিস্টিক ভেলোসিটি তুমি যখন মুভ করছো, তোমার ক্ষেত্রে কিন্তু এই যে এই ডিস্টেন্সটা কিন্তু তোমার গ্রাউন্ড বেস ডিস্টেন্স, গ্রাউন্ডে থেকে যে ডিস্টেন্সটা মেজার করবে তার ক্ষেত্রে আর তোমার ক্ষেত্রে তুমি যদি মিওনের উপর বসে থাকো তার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স সেম থাকবে না। কারণ আমি আগে বললাম যে লেন্থ কনস্ট্রাকশন বলে একটা বিষয় রয়েছে। লেন্থ কনস্ট্রাকশন কি করে হচ্ছে যে মুভ করছে তার রেসপেক্টে কিন্তু ডিস্টেন্সে কিন্তু ক্রমাগত কমছে, কারণ সে একটি পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করছে, রাইট? এবং রিলেটিভিস্টিক ভেলোসিটিতে মুভ করছে। তো তার ফলে কিন্তু আমাদের এখানে একটা লেন্থ কনস্ট্রাকশন দেখতে পাবো এবং লেন্থ কনস্ট্রাকশনের ফলে তুমি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাবে এটা হবে প্রায় 2 কিলোমিটার। কার সাপেক্ষে? মিওনের সাপেক্ষে। মিওনে যদি মিওন দেখতে পাচ্ছে যে এই ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার, কিন্তু তুমি গ্রাউন্ড বেসে কিন্তু তুমি 2 কিলোমিটার দেখতে পাও, কিন্তু তুমি রিলেটিভিস্টিক পিওরলি রিলেটিভিস্টিক কেস ইউজ করছো, কিন্তু তোমাদের ফ্রেম দুজনের আলাদা। ওকে, একবার প্রথমের যেটা বললাম সেটা হলো আর্থ বেস ফ্রেমের ক্ষেত্রে আমি বললাম আর্থ বেস ফ্রেমে, এবং পরেরটা হলো মিওন বেস ফ্রেমে। মিওন বেস ফ্রেমে দেখা যাচ্ছে যে লেন্থ কনস্ট্রাকশন হচ্ছে এবং কমপ্লিট ডেরিভেশন যদি আমি করি এরপরও আমি দেখতে পাচ্ছি যে 49,000 তুমি মিওন দেখতে পাবে আউট অফ এ মিলিয়ন। তো এই আর্থ বেস এবং মিওন বেসের মধ্যে পার্থক্যটা কি এবং নন রিলেটিভিস্টিক্স এর ক্ষেত্রে পার্থক্যটা কি? নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে পার্থক্যটা হলো প্রথম কথা আমি এখানে আলোর ভেলোসিটির প্রায় সমতুল্য হিসাবে ভেলোসিটি নিয়েছি এবং সেখানে রিলেটিভিটি থিওরি আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য এখানে একটা ভুল দেখা যাচ্ছে, কারণ এই ভুলটা কোথা থেকে আমি ভুল কি করে বলছি? ভুলটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট যখন আমরা করতে গেছিলাম বা ক্লাউড চেম্বার ইউজ করে যখন আমরা কাউন্ট করতে গেছি তখন আমরা দেখতে পেয়েছি যে 0.3% সংখ্যক মিওন সেখানে ছিল না, সেখানে কিন্তু তার বেশি সংখ্যক মিওন ছিল। তার ফলে ওই কেসটা তাহলে এখানে এটা কমপ্লিটলি ব্যাপারটা কনসেপ্টটা ভুল, এখানে আমরা নন রিলেটিভিস্টিক কেস ধরতে পারি না, সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে রিলেটিভিস্টিক কেস। এবং রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে আমাদের দুটো আলাদা আলাদা ফ্রেম হচ্ছে, একটা গ্রাউন্ড বেস ফ্রেম হচ্ছে এবং একটা মিওন বেস ফ্রেম হচ্ছে, দুটো আলাদা ফ্রেম। দুটো আলাদা ফ্রেমের ক্ষেত্রে আমাদের যদি রিলেটিভিস্টিক থিওরি অ্যাপ্লাই করতে যাই, রিলেটিভিটি থিওরি অ্যাপ্লাই করি, এই মিওন বেস ফ্রেমে আর্থ বেস অবজারভারের ক্ষেত্রে টাইম ডাইলেশন হচ্ছে এবং যে মিওন বেস অবজারভার হচ্ছে তার ক্ষেত্রে একটা লেন্থ কনস্ট্রাকশন হচ্ছে। এই দুটো কিন্তু পিওরলি রিলেটিভিস্টিক কেস এবং দুটো কেস থেকেই আমরা কিন্তু এটা প্রুভ করতে পারি যে আমাদের যে 49,000 এটা কিন্তু আমাদের অবজারভেশনের সাথে খানিকটা ম্যাচ করে যায়। তার ফলে যে আমি আগে তোমাদের বললাম যে লেন্থ কনস্ট্রাকশন এবং টাইম ডাইলেশন একটা গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন এই মিওন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো
তো মিওন্টিকের ব্যাপারটা আই গেস ক্লিয়ার হয়েছে। কার কি কোনো প্রশ্ন আছে? আমার জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে। ওকে, ওকে, source of this video simultaneous is okay. Definitely I will share. What is the importance of studying neon? Okay, how do they give us proper information about the external world? Okay, আমি পরে বলছি, হয়েছে? ঠিক আছে, ডিসকাশন সময় আমি অ্যাড দিতে হচ্ছে। তোমরা প্রশ্নগুলো এখানে করতে পারো, লিখে দিতে চ্যাট বক্সে পড়ে দাও। হ্যাঁ, তোমার প্রশ্নগুলো করে দিতে পারো যদি প্রশ্ন থাকে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো এবারে আমরা ভেলোসিটি এডিশন, ভেলোসিটি যে ব্যাপারটা রয়েছে, রিলেটিভিটি। তো ক্লাসিক্যাল ভেলোসিটি এডিশন যে নিউটনিয়ানের ক্ষেত্রে যেটা হয়, এটা হলো যদি তোমাদের ধরে নাও যে ক্লাসিক্যাল ভেলোসিটি এডিশন মিন্স ভেলোসিটি আলোর, যেখানে ভেলোসিটি যে সমস্ত ভেলোসিটি আমরা আলোচনা করবো সেটা আলোর ভেলোসিটি থেকে খুবই কম। ওকে, ধরে নাও তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো, তোমার সে আবার বন্ধু তোমার রকেটে করে ট্রাভেল করছে, এবং তুমি রকেটে করে ট্রাভেল করার সময় সে একটি বল থ্রো করলো একটা সার্টেন ভেলোসিটি। যেহেতু আমি এখানে ক্লাসিক্যাল ভেলোসিটি বলেছি, তুমি এখানে ধরে নিতে পারি যে বলটা ধরো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে থ্রো করলো, এবং রকেটটা যেটা যাচ্ছে ট্রাভেল করছে সেটা ধরো 500 মিটার, যদি রকেট 500 মিটার হবে না, ধরো 500 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি পৃথিবী থেকে ক্লাসিক্যাল ল দিয়ে তুমি যদি সেই বলের গতিবেগটাকে তুমি যদি মেজার করতে চাও, সেখানে তুমি কিন্তু সিম্পলি অ্যাড করবে রকেটের ভেলোসিটি এবং তোমার যে বন্ধু যে ভেলোসিটি যে বলটাকে থ্রো করলো, অর্থাৎ সেখানে 500 প্লাস বলের ভেলোসিটি আমি বললাম 10, সেই ক্ষেত্রে সেটা কিন্তু সিম্পলি দুটো অ্যাড হয়ে যাবে, মানে 510। তুমি বলবে যে বলের ভেলোসিটি 510 মিটার পার সেকেন্ড, কিন্তু আদৌ কি তাই? আদৌ তাই নয়। তো সেইখানে যেহেতু তোমার এটা কিন্তু যদি তোমার সেই ভেলোসিটিটা যদি রিলেটিভিস্টিক স্পিডে তোমার বন্ধু তো যে ট্রাভেল করছে, তাহলে খানিকটা রিলেটিভিস্টিক স্পিডে অর্থাৎ গ্রেটার ভেলোসিটিতে যখন ট্রাভেল করছে, সেখানে কিন্তু তুমি নিউটনিয়ান কনসেপ্টটাকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না, রাইট? তুমি যদি ক্লাসিক্যাল কনসেপ্ট একটা ধরো নিউটনিয়ান কনসেপ্ট ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে অ্যাপ্লাই করে একটা ভেলোসিটি যখন আলোর থেকে খুবই কম, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই ভি প্লাস ইউ তুমি ধরে নিতে পারো, যেখানে ভি রকেটের ভেলোসিটি ধরতে পারো, ইউ সেই বলের থ্রো করার স্পিডটাকে ধরতে পারো, সেখানে তুমি সিম্পলি অ্যাড করে দাও, তোমার ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট তোমার সেখানে যদি ভেলোসিটি গুলো প্রায় রিলেটিভিস্টিক ভেলোসিটি নিয়ে তুমি যদি সেখানে ডিল করতে শুরু করো, সেখানে কিন্তু তুমি এই নিউটনিয়ান কনসেপ্টকে অ্যাপ্লাই করতে পারবে না, সেখানে কিন্তু নিউটনিয়ান কনসেপ্ট একদম মুখ থুবড়ে পড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে রিলেটিভিস্টিক ভেলোসিটি এডিশন ফর্মুলা, সেখান থেকে কিন্তু আমরা অ্যাকুরেসির সাথে আমরা কিন্তু সেই পরিমাপটা করতে পারি, যেখানে সেই বলের ভেলোসিটি তোমার রেসপেক্টে কত হবে। তো সেটার একটা সিম্পল ফর্মুলা রয়েছে যে u prime equal to u plus v 1 plus u v by c square। এখানে u হলো velocity of the object relative to the moving frame, আর v হলো velocity of the frame relative to the stationary observer, and u prime is the resultant velocity relative to the stationary observer। অর্থাৎ যে গ্রাউন্ড থেকে অবজার্ভ করছে তার সাপেক্ষে সেই ভেলোসিটিটা, যে রকেট থেকে যে বল থ্রো করলো সেই ভেলোসিটিটা কিরকম, সেটা এই তোমার রেসপেক্টে কত সেটা হলো u prime। ওকে, তো এটার অ্যাস্ট্রোফিজিক্যাল কানেকশন যে রিলেটিভিস্টিক জেট গুলো রয়েছে, যে কোয়াজার ব্ল্যাক হোল থেকে যে জেটস গুলো বের হয়, সেগুলো খুবই হাই স্পিড অর্থাৎ রিলেটিভিস্টিক জেট, রাইট? তো সেগুলো স্পিড ক্যালকুলেট করার জন্য পৃথিবীর সাপেক্ষে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের
prediction of velocities in মানে relativistic যে velocity addition সেটা কিন্তু আমাদের ব্যবহার হয়ে থাকে। ওকে, তারপরে লাইট ইমিটেড বাই ফাস্ট মুভিং স্টারস অর গ্যালাক্সিজ স্টিল অবজার্ভ একটা সি যেগুলো খুব আলোর মানে এছাড়া অন্যান্য যে সমস্ত রেজ গুলো রয়েছে যেমন কসমিক রে যে ব্যাপারগুলো বললো সেগুলো খুব হাই ভেলোসিটিতে ট্রাভেল করছে, সেগুলোকে স্টাডি করার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডিশন রিলেটিভিস্টিক ভেলোসিটি অ্যাডিশন কিন্তু অ্যাপ্লাই করে থাকি। ওকে, এটা একটা স্যাম্পল একটা তোমাদের যদি আমি বলি যে এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম রয়েছে যেখানে তুমি অবজার্ভার ফ্রেম এবং মুভিং ফ্রেম এবং মুভিং ফ্রেমের থেকে তুমি এই বলটাকে থ্রো করলে যেটা ভেলোসিটি ইউ, সেখানে যেটা স্যাম্পল যেটা হবে সেটা আমরা আমরা একটু ডিনোট করতে পারি। তো এখানে আরেকটা জিনিস যে এখানে নিউটনিয়ান ফিজিক্স এর ক্ষেত্রে যে ভি প্লাস ইউ এবং এখানে এই ভেলোসিটিতে রিলেটিভিস্টিক ভেলোসিটির ক্ষেত্রে এরকম একটা বড়সড় একটা ফর্মুলা চলে এলো। তো আমি রিলেটিভিস্টিক ক্ষেত্রে কি কনসিডার করলে রিলেটিভিস্টিক এই ফর্মুলার ক্ষেত্রে কি কনসিডার করলে আমরা নিউটনিয়ান যে ভেলোসিটির ফর্ম যেটা ছিল সেটাতে ফিরে পেতে পারি। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো যে তোমার ভেলোসিটি যেটা রয়েছে সেটা যদি তোমার খুবই যে তুমি যদি এখানে খুব রিলেটিভিস্টিক স্পিড বা মানে সি এর সমতুল্য যদি ভেলোসিটি নিয়ে যদি ডিসকাস করো তাহলে কিন্তু রিলেটিভিস্টিক ভেলোসিটির ক্ষেত্রে তাহলে তো যদি রিলেটিভিস্টিক ক্ষেত্রে সি এর কাছাকাছি রইল, ওকে, কিন্তু রিলেটিভিস্টিক না হলে নন রিলেটিভিস্টিক হলে এই ভেলোসিটিটা কিন্তু খুবই একের কিন্তু খুব সি এর কিন্তু খুবই ছোট হবে, রাইট? এবং সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি দেখো সিম্পলি আমাদের এই উপরে ফর্মটা পড়ে থাকবে যেখানে আমরা প্রথমে অ্যাড করেছিলাম বি প্লাস ইউ, সিম্পলি যোগ করেছিলাম, যেটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ফর্মের ক্ষেত্রে যোগ করেছিলাম। কিন্তু রিলেটিভিস্টিক ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা পার্টটা রয়েছে যেখানে আমাদের আলোর গতিবেগকেও কনসিডার করতে হচ্ছে। ওকে, এবার এই স্লাইড যে ইকুয়াল টু এমসি স্কয়ার তোমরা সকলেই জানো যে মাস ইকুয়াল এনার্জি ইকুইভ্যালেন্স এবং মাস এনার্জি ইকুইভ্যালেন্সের হিউজ অ্যাপ্লিকেশন তোমরা অনেকেই জানো, এবং নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে মাস এনার্জি ভীষণ ভাবে অ্যাপ্লাই হয়ে থাকে। এছাড়াও স্টেলার ফিউশনের ক্ষেত্রে সুপারনোভা এক্সপ্লোশন, ব্ল্যাক হোলের অ্যাক্টিভেশন এগুলোর ক্ষেত্রেও এই ইকুয়াল টু এমসি স্কয়ার এই ফর্মুলা বা এই কনসেপ্টকে আমরা ব্যবহার করে আমরা অনেক কিছু জিনিস স্টাডি করতে পারি। তো আজকের মতো এখানে শেষ। থ্যাংক ইউ অকিঞ্চন, তুমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছো এবং বুঝতেই পারছো সকলে যে যারা শুনলে রিলেটিভিটিটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ওখানে এক ঘন্টার লেকচারে হ্যাঁ প্রায় অসম্ভব। ভালোভাবে চেষ্টা করছি। পরের যে সেকশনটা আমরা কালকে আর একটু ডিটেলসে হয়তো যাওয়ার চেষ্টা করবো, যেটুকু প্রয়োজন কোর্সের জন্য যেটুকু প্রয়োজন। হ্যাঁ, তো এইবার রিলেটিভিটিটা নিয়ে তোমরা যদি কেউ ডিটেলসে পড়াশোনা করতে চাও, যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগিয়ে যেতে চাও তাদেরকে করতেই হবে। তো সেটাতে যেরকম রবার্ট ট্রেসনিকের বইটার কথা অকিঞ্চন বলেইছে যে অবশ্যই এটা ফলো করো, এটা খুব ভালো বই, রবার্ট ট্রেসনিকের রিলেটিভিটির বই, অবশ্যই ফলো করো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাও, অকিঞ্চন একটু চ্যাটটা ফলো করো। হ্যাঁ, ওকে, তো অবশ্যই আমি যেটা বললাম ভিডিওগুলো তোমাদের মেইল বা কিছু যদি কেউ শেয়ার করো, আমি মানে শেয়ার করবো কি করে সেটা আমি ঠিক জানি না। তোমাদের আছে এটা একটা বঙ্গবাসী কলেজের একটা গ্রুপ আছে, সেখানে আমরা অ্যাড করিয়ে নিতে পারি তোমার। আমি সেখানে তুমি যদি লিঙ্ক গুলো দিতে পারো, আর না হলে লিঙ্ক গুলো ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিতে পারবে সেখানে। হ্যাঁ, ওকে, তো যেটা হলো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং মিওন। তো আর মিওন শুধু যে মিওনই স্টাডি সেরকমটা নয়, কসমিক রে স্টাডির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ এরিয়া নিয়ে ইন্ডিয়াতে রিসার্চ হয়। তোমরা কি যেমন আমি যেটা নিয়ে হাইলাইট নিয়ে যেটা কাজ করেছিলাম আমার মাস্টার থিসিস, সেটা কিন্তু নিউট্রিনো ছিল। তো এই পার্টিকেলস গুলো এই হাই এনার্জি পার্টিকেলস বেসিক্যালি
এগুলো খুব হাই এনার্জি, এগুলো খুব এনার্জেটিক পার্টিকেল রয়েছে, এগুলো স্টাডি করা খুবই দরকার। কারণ আমাদের, তুমি যদি একটা জিনিসকে খুব অবাক হবে যে তুমি যদি তোমার হাতে বুড়ো আঙুল দেখো, বুড়ো আঙুলে যে তোমার সেই যে নখটা যেটুকুনি এরিয়াতে রয়েছে, সেই এরিয়াতে প্রতি সেকেন্ডে কয়েকশো মিলিয়ন নিউট্রিনও তোমার পাস করছে। খুব অবাককর জিনিস, তাই না? তো এইরকম এত বড় একটা হিউজ সংখ্যার জিনিস এত ছোট একটু জায়গার মধ্যে দিয়ে আমাকে হিট করে পাস করে যাচ্ছে পুরো আঙুল দিয়ে, আমি বুঝতেই পারছি না। এটা একটা একটা মনের মধ্যে একটা থ্রাস্ট তৈরি করে, রাইট? এগুলো কি, এগুলো নিয়ে আমাদের জানতে হবে কেন, কিরকম, কি এই বেসিক কনসেপ্টটা কেন, কিভাবে, এগুলো থেকে কিন্তু আমাদের রিসার্চে আমাদের স্টেপটা, আমরা কিন্তু ফার্স্ট স্টেপটা কিন্তু আমাদের এখান থেকেই আসে। তো মিওন স্টাডি শুধু মিওন নয়, মিওনের সাথে আমরা যে সমস্ত হাই এনার্জি পার্টিকেল যেটা বললাম সেগুলো স্টাডি করার অন্যতম আরেকটা কারণ হলো যে এই কসমিক রে গুলো কোথা থেকে আসছে সেইটার সম্পর্কে কিন্তু আমাদের সঠিক তথ্য থাকে না। কিন্তু আমরা জানি কোথা কোথা থেকে কসমিক রে উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটা আমরা জানি। তো আমাদের যেমন তুমি ধরতে পারো কোনো ব্লেজার বা কোনো সুপারনোভা এক্সপ্লোশন থেকেও হতে পারে। তো ব্লেজার শুনেছো, রাইট? ব্লেজার শুনেছো কখনো? মানে সরি, ব্লেজার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া আছে? না, এখানে হয়তো সেটা হবে না, আমরা ধীরে ধীরে আসবো এগুলোতে। বেশ বেশ, ঠিক আছে। এই যে ব্লেজার এগুলো রয়েছে, তোমরা একটু গুগল সার্চ করতে পারবে, ওয়ার্ড গুলো তো শুনলে গুগল সার্চ করে নিও, তোমরা আরো বেটার জানতে পারবে। তো এই সমস্ত যেগুলো সোর্স হিসাবে, এই কসমিক রে এগুলো কিন্তু সোর্স, এগুলো থেকে কসমিক রে আসে। তো কসমিক রে স্টাডি করার অন্যতম একটা কারণ হলো যে আমরা যখন গ্রাউন্ড বেস ডিটেক্টরের ক্ষেত্রে এগুলোকে যখন আমরা অবজার্ভ করি, এগুলো থেকে সেই ওই ভেলোসিটিতে আমরা যে পার্টিকেলস গুলো আছে সেগুলোর মানে মধ্যে কথা, প্রথম কথা হচ্ছে যেগুলো সোর্সটা কোথা থেকে আছে সেইটা নিয়ে আমরা অনেক ডিসকাশন বা আমাদের রিসার্চের দরকার হয়ে থাকে, এবং সেগুলোকে সেই সোর্স গুলো থেকে আমরা আরো তাদের সেখানে কি রকম এনভায়রনমেন্ট রয়েছে, কি রকম এনার্জি সেখানে উৎপন্ন হচ্ছে, সেই যে এই বিষয়গুলো আমাদের কিন্তু জানাটা খুব দরকার হয়ে ওঠে অ্যাস্ট্রোফিজিক্স এর ক্ষেত্রে। সেই জন্য কিন্তু আমরা এই সমস্ত পার্টিকেলস গুলো কিন্তু আমরা স্টাডি করি এবং সেগুলো কোথা থেকে আসে সেগুলোরও জানার চেষ্টা করি। তোমরা একটা কনসেপ্টের সাথে পরিচিত থাকবে, চেরেনকভ নাম শুনেছো? চেরেনকভ এফেক্ট। চেরেনকভ এফেক্ট শুনেছো, তাই না? তো চেরেনকভ এফেক্ট দিয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই সমস্ত এই যে হাই এনার্জি পার্টিকেলস গুলো যখন আমাদের আসে পৃথিবীতে, যে আইস কিউব বলে একটা ডিটেক্টর রয়েছে আন্টার্কটিকাতে, আই গেস আন্টার্কটিকায়। তো আইস কিউব শুনেছো তো, তাই? তো এই হাই এনার্জি রেস গুলোকে আমরা সেই আইস কিউবের মাধ্যমে ডিটেক্ট করতে পারি, এবং সেইখান থেকে চেরেনকভ এফেক্টের মাধ্যমে সেইগুলো কোন ডিরেকশন থেকে আসে সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, এবং সেটা নিয়ে ফার্দার স্টাডি আমরা করে থাকি। তো আমাদের ডেইলি লাইফে তুমি যদি দেখো যে, এবং রিসার্চের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা বাইরের পরিবেশকে জানার সবসময় চেষ্টা করছি, এবং তোমার পৃথিবীতে কসমিক রে আসছে এবং হিট করছে, তুমি জানছো, পড়ছো, বাট তুমি সেটা নিয়ে কোনো আর কিছু কাজ করবে না, সেটা তো হয় না, তাই না? তো এই জিনিসটার জন্য আমাদের একটা, আমরা কসমিক রে নিয়ে প্রথম তোমার যে প্রশ্নটা রয়েছে যে ইম্পর্টেন্স এবং স্টাডিং মিওন বা কসমিক রে, আদার কসমিক রেস, শুধু মিওন কেন, অন্যরাও আমাদের স্টাডি করার একটা অন্যতম কারণ। এবং প্রপার ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড যদি বলো, যে এক্সটার্নাল ওয়ার্ল্ড বলতে তার কসমিক রেটা কোথা থেকে আসছে এবং কি কন্ডিশন থেকে আসছে, এবং এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা সেগুলোকে স্টাডি করলে অনেকটা জানতে পারি। সেই জন্য আমাদের এই স্টাডিটা করা খুবই দরকার। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তুমি, আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো আমাদের যখন পার্টিকেল গুলো আসছে তখন তো ওগুলো সময় বাঞ্চ বাঞ্চ হিসাবে একসাথে আসছে, ফ্লো অফ পার্টিকেলস, কিন্তু আমাদের যে নিয়ার রেঞ্জে যে সমস্ত স্টার গুলো, যেমন সান, তারপরে তার নিয়ার রেঞ্জে যে সমস্ত গুলো আছে, এবার তাদের ক্ষেত্রে পার্টিকেল ডেনসিটিটা আর্থের উপর বেশি, আর যারা দূরে থাকে তাদের ক্ষেত্রে পার্টিকেল ডেনসিটি আর্থের উপর কম। ফলে তারা যখন একসাথে আসে তাদেরকে আমি আলাদা কিভাবে করে বুঝবো যে যে
কোনটা সানের থেকে আসছে কোনটা দূরের থেকে আসছে। একদম 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 ঠিক বলেছো সেখানে ক্ষেত্রে আমি বলছি তোমাকে একটু। তো এই ক্ষেত্রে যে হ্যাঁ, তো তুমি যে আমি প্রথমে একটা শব্দ বলেছি যে হাই এনার্জি পার্টিকেল, রাইট? হাই এনার্জি পার্টিকেল তো প্রত্যেকটা পার্টিকেল মানে তোমার একটা আমাদের স্টাডি আমরা কন্টিনিউয়াস করছি। আমাদের সূর্য যদি তুমি যদি বলো, ধরে নাও সূর্য থেকে আমি যদি ধরো আমি তোমাকে এটাকে খুব ভালোভাবে নিউট্রিনো দিয়ে ব্যাখ্যা করছি, ওকে বলছি। ওকে ওকে। হ্যাঁ, তো নিউট্রিনো সানের মধ্যে তোমার যে নিউক্লিয়ার যে প্রক্রিয়ার মাধ্যমে যে এনার্জি প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের মাধ্যমে তোমার নিউট্রিনো উৎপন্ন হচ্ছে, যেটা সোলার নিউট্রিনো রয়েছে। তোমরা পার্টিকেল ফিজিক্স খানিকটা কি পড়েছো কেউ, মানে কোনো? আমি পার্সোনালি পড়েছি কিছুটা। ঠিক আছে, খুবই ভালো। তো যাই হোক, তো আমি বলছি যে সূর্য থেকে কিন্তু আমরা নিউট্রিনো পাই, সূর্যের মধ্যে যে এনার্জি প্রোডাকশন হচ্ছে সেই থেকে কিন্তু আমরা নিউট্রিনো পেয়ে থাকি। তো এই সোলার নিউট্রিনোর ক্ষেত্রে সোলার নিউট্রিনোকে যখন প্রথমে স্টাডি করা হয়েছে এবং এটা স্টাডি করার পরে আমরা জানতে পারি যে সোলার নিউট্রিনোর একটা পার্টিকুলার একটা এনার্জি রেঞ্জ রয়েছে। ওকে, আমরা এগুলোকে ডিফারেন্সিয়েট করি এনার্জি রেঞ্জের উপরে বেসিস করে। আমাদের কাছে এটা একটা ইনফরমেশন থাকে যে সূর্য থেকে যে এনার্জি রেঞ্জে যে নিউট্রিনো গুলো আসছে সেইটা একটা সেট অফ নিউট্রিনো, এবং যে ডিস্টেন্স সোর্স থেকে যেটা আননোন, আমাদের কমপ্লিটলি আননোন টু আস, সেই সোর্স থেকে একটা আসছে এনার্জি সম্পন্ন নিউট্রিনো আছে, সেটা একটা ডিফারেন্ট এনার্জি হতে পারে। তো নিউট্রিনো ডিটেক্টরস যেগুলো রয়েছে, যেমন ইন্ডিয়ার যদি নিউট্রিনো রিসার্চ ফেসিলিটির একটা প্রোগ্রামের কথা তোমরা হয়তো জেনে থাকতে পারো, আইএনও, ইন্ডিয়ান নিউট্রিনো অবজারভেটরি। এছাড়াও তোমাদের যদি জাপানে বেশ কিছু নিউট্রিনো এক্সপেরিমেন্ট সেটআপ রয়েছে, যেমন হাইপার কামিও কান্ডে বাইস কিউ, এগুলোতেও কিন্তু ডিটেক্ট করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন ডিস্টেন্স কোনো সোর্স থেকে যখন নিউট্রিনো বা কোনো এরকম বাঞ্চ অফ নিউট্রিনো ফ্লো আছে, সেখানে আমরা কি করে বুঝবো যে সেই নিউট্রিনোটা সূর্য থেকে আসছে না? কিভাবে ডিফারেন্সিয়েট করবো? এটা একমাত্র উপায় যে আমাদের কাছে সেই সূর্য থেকে আসা নিউট্রিনোটা একটা ওয়েল স্টাডি, আমাদের কাছে একটা ডাটা রয়েছে এবং সেই এনার্জি রেঞ্জটা আমাদের কাছে জানা। বাইরে থেকে যে এনার্জি সোর্সটা আসছে সেটাকে থেকে আমরা এটাকে এই যে সূর্যের যে সোর্স থেকে যে নিউট্রিনো আসছে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ধরে সেই বাইরে থেকে যে আমরা ডিটেক্টর যেটা ডিটেক্ট করছি সেটাকে ব্যাকগ্রাউন্ড আমরা সাবস্ট্রাক্ট করে দিই, অর্থাৎ সূর্যের কোনো নিউট্রিনো আমরা কনসিডারই করছি না, এবং বাইরের নিউট্রিনোটাকেই আমরা ক্যাচ করছি। তো এই জিনিসটা কি করে সম্ভব হচ্ছে যে আমাদের সূর্যের যে নিউট্রিন আছে সেটা একটা এনার্জি রেঞ্জটাকে আমরা আগে ক্যালকুলেট করেছি, খুব প্রিসাইজলি আমাদের এগুলো মেজার করা রয়েছে। বেসিক্যালি এনার্জি রেঞ্জের উপরেই আমরা কিন্তু এইগুলো ভাগগুলো করে থাকি, যে আমরা বলতে পারি যে এটা আমাদের নেয়ার অবজেক্টের থেকে নয়, দূরের কোন অবজেক্টের। কারণ নেয়ার গুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সুন্দর করে স্টাডি করতে পারি, রাইট? দূরের ক্ষেত্রে তো সবসময় আমরা স্টাডি করতে পারি না। বুঝতে পারলে? হ্যাঁ বুঝলাম। ওকে। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি সুবীর বলছি। হ্যাঁ বলো। বলছি ওই ভেলোসিটি অ্যাডিশন থিওরেম নিয়ে একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বলছি এই আইনস্টাইন ভেলোসিটি অ্যাডিশন থিওরেমে যখন আমি একটা ফ্রেম অ্যাক্সেলারেট করছে, সঙ্গে ওই ফ্রেমটাতে আরো একটা পার্টিকেল অ্যাক্সেলারেট করছে, হ্যাঁ, তো এইখানে যখন আমি করব, এখানে তো ডাইরেক্ট ফর্মটা করা নেই, না করা আছে, এই পার্টিকেল ভেলোসিটি কোনটা ধরবো আর ফ্রেমের ভেলোসিটি কোনটা ধরবো? ওকে ওকে, তোমার একটা পার্টিকেল মানে তোমার পার্টিকেলের যেটা ভেলোসিটি রয়েছে, এটা ভি, যেটা তোমার বলেছে যে রকেটের ভেলোসিটি, মানে তোমার যে ফ্রেমটা যেটা রয়েছে, ভি রক মিন্স তোমার যে ফ্রেমের যে রেসপেক্টে যে তোমার ভেলোসিটিটা, মানে ফ্রেম মিন্স তোমার রকেটটা যেটা ট্রাভেল করছে, ওকে, সেটা হলো ভি রক। ওকে ওকে। হ্যাঁ, আর ইউ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গ্রাউন্ড বেস থেকে তোমার যেটা সরি গ্রাউন্ড বেস নয়, ইউ যেটা রয়েছে সেটা তোমার যে রকেটে যে বসে আছে তার রেসপেক্টে যে ভেলোসিটি সেটা হলো ইউ। ওকে, আর ভি অফ যেটা রয়েছে সেটা হলো তুমি গ্রাউন্ডে থেকে তুমি যে ভেলোসিটি নিয়ে অবজার্ভ করছো, মানে এইটা তোমার কাছে মানে তুমি এটাকে ক্যালকুলেট করবে
ওকে, আচ্ছা, এটা নতুন মানে ইনার্শিয়াল হ্যাঁ এটাই রেজাল্ট, এটাই রেজাল্ট। আমি তোমাদেরকে এক্স্যাক্টলি তুমি তোমার ফ্রেমে থেকে ভেলোসিটি এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে না তো, মানে রকেটটাই একটা ফ্রেম আর আমি যেখানে বসে আছি বা তুমি যেখানে বসে আছো ওটা আমার ব্যাপারটা এটাই। স্যার আমার রেসপেক্টিভ আছে, হ্যাঁ রকেটের রেসপেক্টটা আমি করছি, আমার রেসপেক্টে রকেট কি করছে ব্যাপারটা এটা। হ্যাঁ স্যার ওটাই বলছি, মানে ইউ ভি অবজারভেশন যেটা বলছি স্যার, এটাকে আমি যদি ভি প্রাইম ধরি, ভিটাকে তাহলে ফ্রেমের ভেলোসিটি ধরছি, মানে রকেটটাকে ফ্রেম ধরে ওইটা ভেলোসিটি ধরছি ভি। দেখো তুমি প্রাইম টাইমে যেও না, আমি তোমাকে এখানে কিন্তু কোনো টাইম নেই। আমার মনে হচ্ছে তুমি এটা বলছো তো অবজার্ভ না করে, মানে ওই ও ভি অবস ওইটার জায়গায় আমি যদি ভি প্রাইম ধরি তাই তো নীলটাকে। হ্যাঁ স্যার, মানে আমার যখন আমি করেছিলাম তো আমি ইউ প্রাইম ইউ অ্যান্ড ভি এইভাবে পড়েছি আর কি, সেই জন্য ভি ধরো, অবজারভার ধরতে হবে না, ভি ধরো, ভি মানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, মানে রকেটের বাইরে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি বা অন্য কোনো প্ল্যানেট কোথাও একটা দাঁড়িয়ে আছি। এবার আমি তো দেখতে পাচ্ছি একটা রকেট উঠছে আর রকেটের ভেতরে আমার এক বন্ধু ধরো এই অকিঞ্চনই বসে আছে, তাহলে ওইটা অকিঞ্চন কি ফিল করছে সেটা ওর কাছে কিন্তু রিলেটিভ, মানে ওর স্পিড কত হচ্ছে, ওর স্পিড হচ্ছে ইউ। হ্যাঁ ব্যাপারটা এটা, ওর সেটা আবার আমার হ্যাঁ আমি বুঝবো হচ্ছে যে আমি দেখতে পাবো অকিঞ্চন রকেটের ভেলোসিটি প্লাস ওই ইউ ও নিচের ভেলোসিটি সব মিলিয়ে মিশিয়ে একটা একাকার জগা খিচুড়ি হয়ে একটা এক্সট্রা ভেলোসিটি অ্যাড হয়ে যেন ও হচ্ছে। আবার অকিঞ্চন কিন্তু সেটা দেখবে না। হ্যাঁ ব্যাপারটা এটাই, কারণ আমি তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি যদি তোমার ডাউট থাকে আমি অবশ্যই আমি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করেছিলাম, দেখলাম যে আজকে ওই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন তোমার যদি দেখাচ্ছে খুব সময় চলে যাবে, তো আমি ওটা সেটা দেখাইনি। তো যেটা সিম্পলি আমার মনে হয় তুমি বইয়ে হয়তো পড়েছো প্রাইম দিয়ে বা প্রাইম ছাড়া, আমার আমি অলরেডি বিএসসি আমার কমপ্লিট হয়ে গেছে, এমএসসি করছি এখন বিদ্যাসাগর থেকে। বেশ বেশ, তো এখনো এটা একটু কনফিউশন আছে আর কি। হ্যাঁ আমি তোমার যদি মনে হয় আমি সময় হবে কি 5-6 মিনিট? হ্যাঁ আজকের মধ্যে কালকে রেকর্ডিং চলছে তো ওটা হচ্ছে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে। আরেকটা কোশ্চেন ছিল। বলো 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 বলো। এই স্পেস টাইম কার্ভেচার যেটা, ওকে হ্যাঁ স্পেস টাইম কার্ভেচার সেটা মানে ওই টাইম লাইন যেটা আছে স্পেস লাইক টাইম লাইক, ওকে ওয়ার্ল্ড লাইনের যে ব্যাপারটা, হ্যাঁ 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 তো ওইখানে যখন আমি একটা অবজারভার কোনো ইভেন্ট, মানে এবারে হয়তো টিআইফার এসেছিল, আমার পুরো কোশ্চেনটা যদি মনে নেই, মতো এইভাবে দিয়েছিল যে দুটো সাইমালটেনিয়াসলি কোনো ইভেন্ট স্পেস কার্ভেচারে রয়েছে, আরেকটা ইভেন্ট যেটা ওই প্রেজেন্ট যে আছে কার্ভেচারটা দুটো টাইম লাইনের মাঝখানে ওইখানে রয়েছে। তো ওইখানে বলা আছে যে কোন দুটো ইভেন্টকে আমি সাইমালটেনিয়াসলি দেখতে পাবো, এটা কিভাবে ডিল করব? দুটো ইভেন্টকেই দেখতে পাবে কিন্তু দেখার মানে কিন্তু স্যার আমি তো স্পেস কার্ভেচারটা তো আমি কখনো অবজার্ভ করতে পারবো না। হ্যাঁ ধরো এই যে ছবিটা দেখানো হচ্ছে এই ছবিটার মধ্যে ধরো তুমি যেটা বলতে চাচ্ছ, ধরো ধরো পৃথিবীটা রয়েছে আর চাঁদটা রয়েছে, এবার এর মাঝের যে জায়গাটা রয়েছে সেইখানে আরেকটা বসানো আছে তাই তো, আরেকটা ইভেন্ট হচ্ছে সেইখানে তাই তো। ওই যে টাইম লাইক যে দুটো এরো মানে কার্ভেচার রয়েছে স্যার, মানে ওই হ্যাঁ একটা পৃথিবীর মাঝখানে একটা স্পেস কার্ভেচারে আছে, হ্যাঁ হ্যাঁ আরেকটা রয়েছে স্যার মানে আমরা যে কার্ভেচারে রয়েছি ওই কার্ভেচারে। আমরা স্পেস কার্ভেচার মানে স্যার যেখানে লাইটের ভেলোসিটির থেকে ভেলোসিটি বেশি থাকতে পারে। না সেটা হবে, তাহলে তুমি কিছু করতে দিতে পারবে না, কারণ সেটা ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যাবে, মানে ইট ইজ ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ স্যার ওটাই বলতে চাইছি, কিন্তু স্যার মানে যেটা বলা আছে যে অ্যানসার কিতে যেটা দেখলাম যে স্পেস কার্ভেচারের দুটো ইভেন্টকে সাইমালটেনিয়াসলি আমি দেখতে পাবো,
আচ্ছা, এই জিনিসটাকে বুঝতে পারছি না কিভাবে ডিল তবে প্রশ্নটা একটু গ্রুপে পাঠিয়েও আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। এক্সট্রা কোশ্চেনটা দিয়েছে, প্রশ্নটা তুমি গ্রুপে শেয়ার করো। হ্যাঁ, যদি তোমার মানে এক্সাক্ট কোশ্চেনটা কি ছিল সেটা যদি জানতে পারো, তাহলে যদি পাঠাও তাহলে বোঝা যাবে যে কি জানতে চেয়েছে, ওরা কিভাবে জানতে চেয়েছে। হ্যাঁ, তুমি প্রশ্নটা গ্রুপে শেয়ার করো, আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। এইখানে এই যে ছবিটা দেখানো হচ্ছে, এই ছবির মধ্যে তোমাকে ধরো এই পৃথিবী আছে, চাঁদ আছে, এর আশপাশে যেখানে খুশি তোমার স্পেস কার্ভেচার তুমিও যদি থাকো, তাহলে তোমার জন্য তো একটু হলো সামান্য হলো স্পেসটা কার্ভ হবে। এবার ধরো তুমিও বসে রইলে একটা থার্ড কোনো প্লেসে, তুমি যেখানেই বসে থাকো তুমি পৃথিবীতেও ঘটে যাওয়া ইভেন্ট গুলোকে দেখতে পাবে, চাঁদেরকেও দেখতে পাবে, যদি না এরা একে অপরকে ইক্লিপস করে। হ্যাঁ, ব্যাপারটা এটাই। হ্যাঁ, যদি তুমি দেখতে চাও, হ্যাঁ, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ওরকম একটা ইনফাইনাইট কার্ভেচারের মধ্যে ঢুকে বসে থাকো, মানে ইভেন্ট হরাইজন ক্রস করে, তাহলে তুমিও কিছু দেখতে পাবে না, আমরা অন্যান্য কিছু জিনিস দেখতে পাবো। হ্যাঁ, ব্যাপারটা এটাই। তুমি কিছু দেখতে পাবে না তাহলে। এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু এটা দেখতে পাবো না কোনো অবজেক্ট গিয়ে ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকছে বা পড়ে গেল, ওটা কিন্তু আমরা দেখতে পাবো না কোনোদিন। হ্যাঁ, দ্যাট ইজ নট পসিবল, মানে ওই টাইম ডাইলেশন এফেক্টের জন্য। এটা দেখতে পাবো যে ওটা যাচ্ছে, আরো এগোচ্ছে, যাচ্ছে আরো অনেক, মানে ইনফাইনাইট টাইম ধরে ওটা যেন পড়ার চেষ্টা করছে, ইভেন্ট হরাইজনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু আমরা পড়ে গেছে এটা দেখতে পাবো না। কিন্তু তার মানে কি অবজেক্টটা মানে ওই ম্যাটার বা এনার্জিকে পড়বে না, তা কিন্তু না, পড়ে গেছে। তা আমাদের কাছে ক্লক আর ওই ইভেন্ট হরাইজনের কাছে ক্লক ডিফারেন্ট বলে ওখানে এতই স্লো চলছে টাইম যে আমরা কোনোদিনই ওটা দেখতে পাবো না একটা অবজেক্ট পড়ে গেল। হ্যাঁ, মানে ম্যাটার আর কি অ্যাক্রিট হয়ে ম্যাটার ভেতরে ঢুকে গেল, এটা দেখতে পাবো না কিন্তু আমরা কখনো। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু তুমি যদি কোশ্চেনটা এক্সাক্ট জানো সেইটা তুমি শেয়ার করো, তাহলে বুঝতে হবে যে কোশ্চেনটা কি দিয়েছে। কোশ্চেনটা আসলে আমাকে একটু খুঁজতে হবে। হ্যাঁ, একটু দেখো যদি পাও। হ্যাঁ, কারণ নিশ্চয়ই ওরা পার্টিকুলার কিছু ক্লুজ দিয়ে কিছু একটা জানতে চেয়েছে, পার্টিকুলার কিছু। হ্যাঁ, সেইটা বলতে হবে। সেটা একটু শেয়ার করতে হবে, সেজন্য প্রশ্নটা শেয়ার করলে আমরা ডিসকাস সেটা নিয়ে অবশ্যই করতে পারি। আচ্ছা স্যার, যদি পাই তাহলে কালকে বলবো স্যার। হ্যাঁ, করো। কালকে পরশু তোমার যখন যদি খুঁজে পাও তাহলে অবশ্যই করো, শেয়ার করো যে কোশ্চেনটা কি ছিল, এক্স্যাক্টলি ওরা কি জানতে চেয়েছে, আর কি বলবো। একদম গ্রুপে শেয়ার করো, আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় আর বোধহয় এখন কোনো নেই, আর কারোর আপাতত কোনো জিজ্ঞাসা নেই। হ্যাঁ, আজকে খুব সুন্দর বেশ জমজমাট টকটা হলো, যদিও এটা কঠিন টক, খুবই কঠিন টক। হ্যাঁ, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে একটু ইজিলি বোঝানোর। আর তোমরা যারা বাংলা পড়তে ভালোবাসো, যদি কেউ লিটারেচার বা বেঙ্গলি লিটারেচার পড়তে ভালোবাসো, তাহলে এই যে ব্যাপারগুলো এখানে বোঝানো হলো সেটা মানে একটু রিলেটিভিটি একটু পপুলার স্টাইলে সহজভাবে যদি বুঝতে চাও, তাহলে একটা বই আছে নারায়ণ সান্যালের লেখা, দেশ পাবলিশার্স থেকে পাবে। এই নারায়ণ সান্যালের লেখা দেশ পাবলিশার্স এর নক্ষত্রলোকের দেবতাত্মা, এই বইটা যদি পড়ো, এটা একটা ফিকশন স্টোরি, কিন্তু এত অবিশ্বাস্য সুন্দরভাবে রিলেটিভিটি আজ অব্দি আমি কোনো বইয়ে বোঝাতে দেখিনি কাউকে। রিলেটিভিটি অত্যন্ত কঠিন জিনিস, কিন্তু এত সুন্দরভাবে এত সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং বুঝিয়েওছে। হ্যাঁ, সেইটা তোমরা পড়তে পারো, কিন্তু সেটা বাংলায় লেখা। হ্যাঁ, ব্যাপারটা এটাই। হ্যাঁ, আর অবশ্যই একটু ডিটেলসে জানতে চাইলে ভালোভাবে অবশ্যই রবার্ট রেসনিকের বই ফলো করো। সেটা আশা করি যারা খুবই ভালো হবে। হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যখন রিলেটিভিটি শুরু হবে, ওই বইটা অবশ্যই রেকমেন্ড করা হবে। ওটা একটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড বুকস। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা এখানে ক্লোজ করছি। কালকে আমরা আবার এই সেকেন্ড পার্টটা একটু যাবো, যেটুকু আরেকটু সামান্য একটু ভেতরে ঢোকা, যেটুকু জানা দরকার। আর এরপর ধীরে ধীরে ফেব্রুয়ারি মাস নাগাদ থেকে আমরা পিওর অ্যাস্ট্রোনমি টপিক গুলোর উপরে ঢুকে যেতে শুরু করবো, স্টার্স গ্যালাক্সিস একে একে। another 4-5 months সময় হয়তো লাগবে যে টোটাল অ্যাস্ট্রোনমিক টপিক গুলোকে কভার আপ করতে, তার সাথে প্রজেক্ট। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার সবাই, গুড নাইট। আর রিমঝিম আমার মনে হয়
ওকে স্যার আমি দিয়ে দেবো।